আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এমন কিছু মিস্টেক নিয়ে কথা বলবো যেগুলো চায়নাতে পড়তে গিয়ে 80% স্টুডেন্ট এই মিস্টেক গুলো করে থাকে। আর এই মিস্টেক গুলোর জন্য অনেক সময় ক্যারিয়ার পর্যন্ত রিস্কে পড়ে যায়। সো যদি আপনি চায়নাতে পড়তে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং যে ভুলগুলো করা উচিত হবে না সেগুলো সম্পর্কে জানতে পারবেন। সো ভিউয়ার্স, আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডুকো বাংলাদেশ। আজকে আমরা যে ভুলগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম প্রধান যে ভুলটি সেটা হচ্ছে প্রপার ইউনিভার্সিটি রিসার্চ না করা। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চায়নায় যেতে ইচ্ছুক, তারা অবশ্যই বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করে থাকেন, যারা নিজে করেন বা কোনো কনসালটেন্সি এজেন্সির মাধ্যমে যারা করেন। অনেকে পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন এবং আহ, অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করেন যে তাদের ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ধারণা থাকে না। অনেক স্টুডেন্ট শুধু লো টিউশন ফিজ বা ইজি অ্যাডমিশন দেখে অ্যাপ্লাই করে ফেলে আর কি। যেটা আসলে একবারেই উচিত না। অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, লোকেশন, সাবজেক্ট স্ট্রেংথ, এগুলো কোনো কিছুই সম্পর্কে যখন আপনি চেক করবেন না তখন আপনি নিজেও একটা অজ্ঞতার মাঝে থাকবেন এবং আপনার ইউনিভার্সিটি, আপনার সাবজেক্ট কতটা স্ট্রং, র্যাঙ্কিং কতটা ভালো, এগুলো সম্পর্কে আপনি কোনো কিছুই জানবেন না। আর যদি লো র্যাঙ্ক ইউনিভার্সিটি বা সাবজেক্ট ডিমান্ডের নেই এইরকম কোনো সাবজেক্টে অ্যাডমিশন নিয়ে থাকেন, তাহলে ইন ফিউচার আপনার ক্যারিয়ারের জন্য এটা হ্যাম্পার স্বরূপ হয়ে যেতে পারে। সো আপনি যখন এরকম লো টিউশন ফিজ এবং ইজি অ্যাডমিশন দেখে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আসলে রেজাল্টে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার এডুকেশন লো কোয়ালিটি এডুকেশন হয়ে যায়, ফিউচার জব প্রবলেম হয়। আর এগুলোর যদি সলিউশনের কথা বলেন তাহলে অবশ্যই অলওয়েজ আপনাকে র্যাঙ্কিং চেক করতে হবে, সিটি এবং সাবজেক্ট ডিমান্ড এগুলো চেক করে তারপর অ্যাপ্লাই করতে হবে। এখন আসি মিস্টেক নাম্বার 2 এ। সেটা হচ্ছে ফেক এবং ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করা। আসলে কিছু স্টুডেন্ট ডকুমেন্টস মডিফাই করে বা ভুল ইনফো দেয়, যেমন অনেকে মনে করে যে আমি হয়তো আমার সিভিতে এই দুটো পয়েন্ট একটু অ্যাড করে দিলে হয়তো বা আমি অ্যাডভান্টেজে থাকবো বা টিচার আমার সিভিটা দেখে আমাকে পছন্দ করবে, আমার হয়তো বা অ্যাডমিশনের সুযোগটা বেড়ে যাবে, আমি হয়তো বা বেটার স্কলারশিপটা পাবো, এ ধরনের চিন্তা করেই আসলে তারা হয়তো বা এ ধরনের কিছু এডিট করে থাকে, যেটা রেজাল্ট স্বরূপ আসলে সমস্যাগুলো হয় যে হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় বা ইউনিভার্সিটি ব্ল্যাকলিস্টেড হয়, এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে, যেটা আসলে কখনোই উচিত না। যখন বিশেষ করে যখন আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন, সেটা হতে পারে চায়না, হোয়াট এভার, তবে আপনাকে অবশ্যই অথেন্টিক ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে, যেটা কোনো ধরনের ঘষা মাজা এডিট ছাড়াই অথেন্টিক ডকুমেন্টস গুলো আপনাকে সাবমিট করতে হবে। এটাই হচ্ছে এই প্রবলেম থেকে বেঁচে যাওয়ার বা এই প্রবলেম থেকে এড়িয়ে যাওয়ার এটাই সমাধান, হচ্ছে অলওয়েজ 100% অথেন্টিক ডকুমেন্টস ইউজ করা। সো এখন আমরা চলে আসি মিস্টেক নাম্বার 3 তে। মিস্টেক নাম্বার 3টা কিরকম, যে স্কলারশিপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকা। অনেকে ভাবে স্কলারশিপ মানেই যে সব ফ্রি, বাট রিয়েলিটিটা ডিফারেন্ট। আসলে স্কলারশিপ চায়নাতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি ফুল ফান্ড স্কলারশিপ পেতে পারেন, পার্শিয়াল স্কলারশিপ পেতে পারেন, জাস্ট টিউশন ফ্রিতে স্কলারশিপ পেতে পারেন। এরকম হয় আসলে চায়নার স্কলারশিপ গুলো। অনেক সময় এমন হয় যে আপনার টিউশন ফি, ডরমেটরি সবকিছু ফ্রি থাকে, উপরন্তু আপনি স্টাইপেন্ডও পেতে পারেন। এ ধরনের একটা স্কলারশিপ থাকে। আবার স্কলারশিপ থাকে দেখা যায় যে আপনার টিউশন ফিটা ফ্রি, ডরমেটরিটা আপনাকে পে করতে হয়, অথবা টিউশন ফি 50% পে করতে হয়, ডরমেটরি 50% পে করতে হয়। এটাকে আমরা সাধারণত বলি যেটা পার্শিয়াল স্কলারশিপ। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার টিউশন ফিটা ফুল ফ্রি থাকে, ডরমেটরি পে করতে হয়। এ ধরনের কিছু কন্ডিশনসও থাকতে পারে, কন্ডিশনস এর উপর ডিপেন্ড করেও স্কলারশিপ হয়। সো কখনোই স্কলারশিপ স্কলারশিপ সম্পর্কে ক্লিয়ার ধারণা না রেখে আসলে অ্যাপ্লাই করা উচিত না। সো এটা আপনাকে অলওয়েজ বুঝতে হবে যে স্কলারশিপ টাইপ ক্লিয়ারলি আর কি, আপনাকে বুঝতে হবে এটা ফুললি পার্শিয়াল নাকি টিউশন অনলি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা রাখা উচিত। এখন আসি মিস্টেক নাম্বার 4 এ, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের হয়ে থাকে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতে অলমোস্ট 90% স্টুডেন্ট, 80 to 90% স্টুডেন্ট এই ভুলটা করে থাকে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইগনোর করা।
আসলে অনেকে ভাবে যে আমার ইংলিশটাই আনাফ, বাট চায়নাতে ডেইলি লাইফে চাইনিজ লাগবেই। আপনি চায়নাতে মোস্ট অফ দ্য পিপল আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে না, তারা লোকাল ল্যাঙ্গুয়েজ চায়নাতেই কথা বলে। যেটা হয়তো বা আপনি পড়াশোনার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে যেহেতু আপনি ইংলিশ ডটে পড়বেন, সেক্ষেত্রে হয়তো আপনার টিচার ক্লাস নেবে ইংরেজিতে, আপনার আপনার পড়াশোনা হবে ইংরেজিতে, বই পুস্তক ইংরেজিতে, সবই ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন আপনি বাইরে চলাফেরা করতে যাবেন, আপনি যখন পড়তে যাচ্ছেন এক বিদেশে, আপনাকে বাজার করতে হবে, আপনাকে কোথাও ট্রাভেল করতে হবে, এই বিষয়গুলোতে আপনি তখন লোকাল লোকদের সংস্পর্শে চলে আসবেন। আপনি যখন বাজার করতে যাবেন, দোকানদারের সাথে আপনাকে কথা বলতে হবে। সো দোকানদার ইংরেজি জানবে না, এটা স্বাভাবিক। সো সেক্ষেত্রে আপনাকে চাইনিজ ইউজ করতে হবে। আপনি কোথাও ট্রাভেলে যাবেন, আপনার জন্য কার দরকার, বা আমাদের যেরকম পাঠাও রাইড টাইপের আপনার রাইড শেয়ার দরকার। তো এক্ষেত্রে ওই সকল যেসব ড্রাইভাররা থাকে বা যারা রাইড শেয়ার করে থাকে, তাদের অনেকেই ইংরেজি জানে না আর কি, অনেকে বলতে মোস্ট অফ দা পিপলই জানে না। সো সেক্ষেত্রে আপনাকে চাইনিজ ইউজ করতে হবে। না হলে আপনি যে প্রবলেম গুলোতে পড়বেন, আপনি কমিউনিকেশন প্রবলেমে পড়বেন, পার্ট টাইম বা ডেইলি লাইফে আপনাকে স্ট্রাগল করতে হবে। এই ধরনের প্রবলেম গুলো হবে যখন আপনি চাইনিজ বেসিক চাইনিজটাও না শিখে আপনি যখন চায়না যাবেন, বা যাওয়ার পরেও ইমিডিয়েট আপনি বেসিক চাইনিজ শিখেননি, তখন আপনাকে এই প্রবলেম গুলোয় পড়তে হবে। এটার আসলে সলিউশন বলতে, সলিউশন এরকম, আপনাকে বেসিক চাইনিজটা জানতে হবে অ্যাটলিস্ট এইচএসকে লেভেল 1-2 যদি শিখে নেন, তাহলে এক্ষেত্রে আপনি কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারবেন, আদার্স পিপলদের সাথে আপনি কমিউনিকেশনটা গ্রো আপ করতে পারবেন। এবার আসি মিস্টেক নাম্বার 5-এ, যেটা হচ্ছে পার্ট টাইম জব নিয়ে ভুল ধারণা থাকা। অনেকে ভাবে ইজিলি পার্ট টাইম জব করা যায় চায়নাতে, কিন্তু আসলে বিষয়টা সেরকম না। চায়নাতে অফিসিয়ালি পার্ট টাইম জব আসলে আহ, খুবই লিমিটেড, আমি বলবো না যে রেস্ট্রিক্টেড। কারণ হচ্ছে চায়নাতে পার্ট টাইম জব করা যায়, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার পারমিশন নিতে হয়, আপনার ফ্যাকাল্টি থেকে, ইন্টারন্যাশনাল আইও অফিস থেকে আপনাকে পারমিশন নিয়ে দেন জব করতে হয়। যদিও এই পারমিশন পাওয়াটাই মেইনলি হচ্ছে টাফ। সো জব করা যায় না বিষয়টা এরকম না, জব করা যায়, কিন্তু কিছু হার্ড রুলস এর মধ্যে দিয়ে গিয়ে করতে হয়। তো যখন এক্ষেত্রে প্রবলেম হয় যে ফিনান্সিয়াল ইস্যুস হয়, ইলিগাল জব রিস্ক থাকে, যখন আপনারা পার্ট টাইম জব পারমিশন না নিয়ে, বা যখন আপনার কাছে পারমিশন থাকবে না, আপনি এক্ষেত্রে যখন জব করতে যাবেন, যেটাকে আমরা লুকিয়ে লুকিয়ে বলি। সো এক্ষেত্রে যদি আপনি কখনো ধরা পড়েন আর কি, যদি ইউনিভার্সিটি কখনো জানে যে আপনি লুকিয়ে লুকিয়ে এরকম জব করছেন, তাহলে এক্ষেত্রে আপনার ক্যারিয়ারটাই রিস্কে পড়ে যায়, হয়তো বা আপনার ডিগ্রিটা নেওয়া নাও হতে পারে। সো এই ভুলগুলো করা যাবে না। যদি আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস যায়, যদি আপনার মানি আর্ন করা প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটিতে টিচারদের সাথে কথা বলবেন, ইন্টারন্যাশনাল অফিসে কথা বলবেন। আশা করি তারা আপনার প্রবলেম আপনি যদি ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারেন, আশা করি তারা বিষয়গুলো বুঝবেন এবং আপনাকে অপরচুনিটি দিবেন অবশ্যই। তবে সেক্ষেত্রে যে রুলস গুলো আছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এবার সে মিস্টেক নাম্বার 6, যেটাই স্টুডেন্টরা করে থাকে, সেটা হচ্ছে রং এজেন্সি চুজ করা। এটা সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক। অনেক স্টুডেন্ট নিজেরা অ্যাপ্লাই করে থাকে, যদি সবাই পারফেক্টলি হয়তো করতে পারে না, কিছু ল্যাকিংস থাকে, যার কারণে হয়তো অফার লেটার আসে, পরে জেডব্লিউ ফর্ম আসে না, বা জেডব্লিউ ফর্ম আসার পরে ভিসাতে গিয়ে প্রবলেম হয়। এ ধরনের প্রবলেম গুলো আসলে হয় সঠিক গাইডলাইনের অভাবে। সো সঠিক গাইডলাইনের জন্য মূলত স্টুডেন্ট গার্ডিয়ানরা এজেন্সি শরণাপন্ন হয়, কনসালটেন্সি গুলো শরণাপন্ন হয়, যেন গাইডলাইনটা সঠিক পায়। তো এক্ষেত্রেও অনেক সময় যে আমাদের দেশে আসলে ব্যাঙের ছাতার মতো একাধিক একাধিক মানে অসংখ্য আর কি কনসালটেন্সি বা এজেন্সি আছে, এটা বলাই যায়। সো এক্ষেত্রে সঠিক কনসালটেন্সি বা এজেন্সিটা চয়েস করা অত্যন্ত প্রয়োজন। যদি আপনি সঠিক কনসালটেন্সি চয়েস না করেন, তাহলে এক্ষেত্রে যে প্রবলেম গুলো হতে পারে, আপনাকে ফেক অ্যাডমিশন লেটার দেখাতে পারে, এক্সট্রা টাকা আপনার লস হয়ে যেতে পারে, বা আপনার কাছে বারংবার চার্জ হিসেবে বিভিন্ন ভাবে পয়সা নিয়ে নিতে পারে, ভিসা প্রবলেম হতে পারে, এ ধরনের বিভিন্ন প্রবলেম হতে পারে। তো সবসময় চুজ করবেন ট্রাস্টেড কোনো কনসালটেন্সি, যারা অনেক অভিজ্ঞ, বা যারা অনেক দিন ধরে কাজ করে আসছে, তাদের সাথে আপনারা আগে কথা বলে নেবেন। সো আশা করি যে যখন ট্রাস্টেড কনসালটেন্সি শরণাপন্ন হবেন, তবে তখন আপনার এই ধরনের প্রবলেম গুলো হবে না, বরঞ্চ আপনার অ্যাডমিশন, স্কলারশিপ সবকিছু স্মুথলি হবে।
এক্ষেত্রে আমরা ডিজিডি প্রো সবসময় আপনাদের পাশে আছি অভিজ্ঞ সব কনসালটেন্টদের নিয়ে, এবং বিগত 10 বছর ধরে আমাদের চায়নার সাথে পথ চলা, যেটা হয়তো অন্য কোনো কনসালটেন্সি করছে না। আমরা শুধুমাত্র চায়না নিয়েই কাজ করছি। সো আপনি চাইলে আমাদের গাইডলাইন নিয়ে, অভিজ্ঞ কনসালটেন্টদের গাইডলাইন নিয়ে তাদের সাথে কোলাবোরেট করে আপনি আপনার প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারেন খুবই ইজিলি। সো ভিউয়ার্স, যে প্রবলেম গুলো নিয়ে কথা বললাম, চায়নাতে আসলে পড়তে যাওয়ার আগে এই মিস্টেক গুলো অ্যাভয়েড করতে পারলে আপনার জার্নি অনেক স্মুথ হবে। যদি আপনি চায়নাতে স্টাডি নিয়ে প্রপার গাইডলাইন চান, তাহলে জাস্ট কমেন্টে চায়না অর ইনবক্স লিখতে পারেন। সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই। আশা করি এই যে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের এগুলো নিয়ে নেক্সট কোনো প্রবলেম হবে না। এগুলো সম্পর্কে সচেতন থাকবেন সবাই। আর পরবর্তীতে আমি আবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।